কথা একদম পরিষ্কার। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাংলাদেশ যে আঙ্গুল বাঁকাতে জানে তা দিল্লির একেবারে খুব ভালোভাবে টের পাচ্ছে। এতদিন ধরে একটি কথা প্রচলিত ছিল, ঢাকার রাজনীতি নাকি ঠিক সাউথ ব্লকের ইশারায়। কিন্তু 2026 সালের এই নতুন বাংলাদেশে বসে সেই পুরনো গল্প আজ চলবে না। তারেক রহমানের নতুন সরকার দিল্লিকে খুব সোজাসাপটা বার্তা দিয়ে দিয়েছেন, সম্মান দিলে কথা হবে, নতুবা যার যার পথ সে দেখবে। আগে কি হতো, বাংলাদেশ নতুন কোনো সরকার বা নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেই প্রথম কাজ ছিল দিল্লি সফরের করা। এটি যেন একটা বাধ্যতামূলক প্রধান পরিণত হয়েছিল। মনে হতো ক্ষমতার চাবিকাঠি বুঝি দিল্লির হাতেই বাঁধা, আর ভারত সফর না করলে চেয়ারই শক্ত হবে না। কিন্তু তারেক রহমান এবার সেই পুরনো রাজনৈতিক হিসাব নিকাশ এক ঝটকায় উল্টে দিয়েছেন। প্রথম বিশ্ব সফর হিসেবে তিনি ভারতকে বেছে নেননি। দিল্লির দিকে দৌড়ানো তো দূরের কথা, উল্টো ভারতের প্রস্তাবিত সফরটিকে ঝুলিয়ে রেখেছেন। ঢাকার পররাষ্ট্রনীতি এখন ঘুরছে কুয়ালালামপুর, টোকিও আর রিয়াদের দিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দিল্লি সফর নিয়ে গত কয়েক মাসে কূটনৈতিক পাড়ায় চর্চা কম হয়নি। দিল্লির রাজধানী ও তাদের মিডিয়া হয়তো ভেবেছিল ক্ষমতায় বসে নতুন প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে দিল্লি দৌড়াবেন, একটু খাতির করবেন আর হাসি মুখে ফটো সেশন করবেন। কিন্তু ঢাকা এবার সেই ফাঁদে পা দেন নেই। সফরের ফাইনালে লাল দাগ টেনে তা স্থগিত করে দেওয়া হয়েছে, যা দিল্লির অহংকারের বড় একটি ধাক্কা দিয়েছে। প্রশ্ন উঠতে পারে, হঠাৎ কি এমন হলো যে ঢাকা দিল্লির এই মেগা সফর আটকে দিল? সত্যিটা হলো, ভারতের মুখে বন্ধুত্বের কথা বললেও কাজে তার প্রমাণ দেয়নি। তারা এখনও তাদের সেই পুরনো আধিপত্যবাদী স্বভাব থেকে বের হতে পারছে না। ফলে ঢাকা ও দিল্লির সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম শীতল এবং থমথমে জায়গায় গিয়ে ঠেকেছে। 1996 সালে স্বাক্ষরিত 23 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টনের চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হতে চলেছে। উত্তর পশ্চিমাঞ্চলের লাখ লাখ কৃষক, কৃষিজমি, ফসল ও নদীর ভবিষ্যৎ আটকে রেখেছে এই চুক্তির উপর। বাংলাদেশ নিয়ম মেনে চুক্তি নবায়নের কথা বললেও দিল্লি নীরব ভূমিকা পালন করছে। তারা হয়তো ভাবছে পানির জন্য হাহাকার উঠলে বাংলাদেশ হাঁটু মুড়ে এসে সই করে দেবে। কিন্তু বাংলাদেশ আজ আর ততটা অবুঝ নয়। যে দেশ মানুষের তৃষ্ণা আর পানির অধিকার নিয়ে খেলা করে, সে দেশে গিয়ে গাল হেসে কোলাকুলি করা কোনো মানেই হয় না। সীমান্তে বিএসএফ অমানবিক আচরণ ও নিরীহ মানুষের হয়রানির নিত্যদিনের ঘটনা। নতুন বাংলাদেশের মানুষ এসব মুখ বুজে সহ্য করার মেজাজে নেই। আর সে সাথে যুক্ত হয়েছে চরম কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন। সম্প্রতি ঢাকার শীর্ষ উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লির বিমানবন্দরে অহেতুক আটকে রেখে যেভাবে হয়রানি করা হলো, তা কোনোভাবেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে লক্ষণ হতে পারে না। দিল্লি ভেবেছিল এতে ঢাকাকে ভয় দেখানো যাবে, কিন্তু তারা ভুলে গেছে বাংলাদেশ আর মাথা নিচু করে থাকার দেশ নয়। অপমানে উপযুক্ত জবাব হিসেবে সইয়ের ফাইল বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত দীর্ঘদিন ধরে আমাদের বন্দর, ট্রানজিট ও করিডোর ব্যবহার করে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার রাজ্যগুলোতে যাতায়াত সহজ করেছে। তবে বাংলাদেশের মূল স্বার্থের বেলায় তারা সবসময় উদাসীন। বাণিজ্য ঘাটতি, শুল্ক বাধা দূর করা কিংবা তিস্তা সহ অভিন্ন নদীর ন্যায্য পানি হিসেব নিয়ে তারা একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। সবচেয়ে বিষাক্ত ঘটনা হলো জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেওয়া। একজন সাজাপ্রাপ্ত আসামিকে আন্তর্জাতিক নিয়মে তোয়াক্কা না করে সেফ হাউসে বসিয়ে রেখে আবার সেই দেশের সাথে ভালো সম্পর্ক আশা করা চরম ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ভারত হয়তো ভেবেছিল সফর বাতিল হলে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়বে, কিন্তু তারেক রহমান যে এই কূটনৈতিক চালটি অত্যন্ত ঠান্ডা মাথায় খেলেছে তা স্পষ্ট। একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভর না করে ঢাকার বর্তমান ট্র্যাজেডি এখন বহুমাত্রিক। নাম্বার 1, জাতিসংঘ ও আন্তর্জাতিক মঞ্চ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নতুন বাংলাদেশে বার্তা দেওয়া হচ্ছে। 2, এশিয়া ও মধ্যপ্রাচ্যের শক্তি। অর্থনৈতিক বাণিজ্যিক স্বার্থে এশিয়ার পরাশক্তি জাপান এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সাথে বড় বিনিয়োগ এবং চুক্তি নিয়ে কাজ চলছে। 3, সার্ক পুনর্জীবিত। গত এক দশকে ভারতের অনিচ্ছায় নিষ্ক্রিয় হয়ে পড়া সার্ককে আবার সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
একক দেশে নির্ভরতা কাটাতে ইসলামাবাদ, কাঠমান্ডু, কলম্বোর সাথে যোগাযোগ বাড়ানো হচ্ছে। 4. আসিয়ান ও বহুপাক্ষিক জোট। আসিয়ান ভুক্ত দেশগুলো বাজারে দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্রিক্স ও বিমস্টেকের মতো ফোরামগুলোতে বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীন অবস্থান নিচ্ছে। 5. অর্থনৈতিক স্বাধীনতা। বিশ্বব্যাংক ও এডিবি ছাড়া একক কোনো দেশের ঋণের ফাঁদে যাতে অর্থনৈতিক আটকাতে না বিশ্বব্যাংক ও এডিবি ছাড়া একক কোনো দেশের ঋণের ফাঁদে যাতে অর্থনীতি আটকে না যায় সে সমীকরণ মেলাচ্ছে ঢাকা। 6. প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন। অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রীর জন্য কোনো নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল না থেকে চীন, তুরস্ক, ইউরোপীয় দেশগুলো থেকে অত্যাধুনিক প্রযুক্তি এনে সীমান্ত প্রতিরক্ষা মজবুত করা হচ্ছে। ভারতের মিডিয়া প্রতিদিন বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে তার উপযুক্ত জবাব দিয়েছে এদেশের তরুণ সমাজ এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটররা প্রমাণ তথ্যভিত্তিক সত্য উপস্থাপনের মাধ্যমে। অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কম খরচে মালামাল পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা ছাড়া বিকল্প কম। ঢাকা এখন এসব ট্রানজিট ও বন্দর ব্যবহারের শর্তাবলী নতুন করে মূল্যায়ন করছে। দিল্লি সোজা পথে না এলে তাদের জন্য এই পথ ব্যবহার করা সহজ থাকবে না। একই সাথে বঙ্গোপসাগরে বাংলাদেশের নিজস্ব নিয়ন্ত্রণ আরও শক্ত করা হচ্ছে। বঙ্গোপসাগরের কৌশল ও বাণিজ্যিক ব্যবহারে চীন, যুক্তরাষ্ট্র, অন্যান্য শক্তিশালী দেশের সাথে খোলামেলা আলোচনা হচ্ছে, যা প্রমাণ করে যে বঙ্গোপসাগর এককভাবে বিস্তারের দিন শেষ। দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ এবং বর্তমানে পররাষ্ট্রনীতির কৌশলে পরিবর্তন স্পষ্ট করে দেয় যে ঢাকা এখন থেকে দিল্লির সাথে সমমর্যাদা ভিত্তিতে চোখে চোখ রেখে কথা বলবে। ঝুঁকে থাকার দিন শেষ হয়ে গেছে। ভারতে যদি ভেবে থাকে পানি আটকে রেখে সীমান্তের উস্কানি দিয়ে কিংবা পলাতক আসামিকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে চাপে রাখা যাবে, তবে তারা ভুল স্বর্গে বসবাস করছে। সম্মান দিলে সম্মান মিলবে, সমান মর্যাদা দিলে আলোচনা হবে, অন্যথায় ঢাকা তার নিজস্ব পথ বেছে নিতে বাধ্য হবে। খেলার নতুন চাল কেবল শুরু হয়েছে। এখন দেখার বিষয় দিল্লি নিজের ভুল শুধরে সমমর্যাদার পথে আসে নাকি নিজের অহংকারের কারণেই এই অঞ্চল আরও বেশি একা হয়ে পড়বে। আপনার কি মনে হয়, দিল্লি কি সোজা পথে আসবে, আমাদের কি সম্মান দিয়ে কথা বলবে, নাকি তাদের যে ঘাড়তেরা সেই পথেই থেকে যাবে? কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মাঝে এই সত্য বার্তা সবসময় শেয়ার করার জন্য প্রস্তুত থাকবেন। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নেবেল করে দেবেন। সবসময় সত্যর পথে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রাজনৈতিক বিচার বিশ্লেষণ নিয়ে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।